মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য 17 মে দিন ধার্য করেছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। এর আগে এই মামলায় মোট 29 জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আইনজীবীরা জানান, এই মামলায় একটি সুরতহাল রিপোর্ট ছিল। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারীগণ ইতিমধ্যে তাদের সাক্ষ্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তাদের স্বাক্ষরকে শনাক্ত করেছেন। এছাড়া আসামি হিটু শেখের 164 ধারায় দেয়া জবানবন্দি বিজ্ঞ বিচারক রেকর্ড করে তা সমর্থন করেছেন। গত 1 মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে 5 মার্চ দিবাগত রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালি বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়া মারা যায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে তারা। সেখানকার এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, আমরণ অনশন কর্মসূচির কি অবস্থা দেখছেন? এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছে? এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? আপনাকে বলতে পারি যে ঠিক 1 মাস আগে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পদত্যাগের দাবিতে বা তারপর শুধু পদত্যাগ না, বিভিন্ন ধরনের তারা দাবি উত্থাপন করেছিল। প্রথমে 20 দফা ছিল, 22 দফা ছিল, এবং সর্বশেষ 4 দফা আমরা আন্দোলনের তাদের দাবি দেখেছি। সাধারণ শিক্ষার্থীদের তাদের দাবি ছিল 4 দফা, এবং তারপর তারা বলছিলেন যে 4 দফার মধ্যে উপাচার্যকে বলছিলেন যে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলতে হবে, এবং এখানে যে প্রক্টর আছে তাকে অপসারণ করতে হবে, এবং জুলাই বিপ্লবের ইগনোর করা চলবে না। যারা পতিত সরিষার দোষর ছিল তাদেরকে এখান থেকে তাদের অপসারণ করতে হবে, তাদের যথাযথ চিহ্নিত করে বিচারও করতে হবে। এমনি করে 4টা দফা ছিল তাদের। কিন্তু 4 দফা নিয়ে শিক্ষার্থীদের সাথে উপাচার্য তিনি বসেননি, এটাই কথা বলছেন যে আপনার এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং তারপর তারা গতকাল রাত 11টা থেকে এখানে এই যে আমরণ অনশনে বসছেন। ঠিক 11 জন শিক্ষার্থী এখানে আমরণ অনশন করছেন। তার মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি একজন শিক্ষার্থী তিনি অসুস্থ হয়েছেন এবং তাকে অ্যাম্বুলেন্স যোগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং শিক্ষার্থীরা বলছেন যদি উপাচার্য তাদের এখন তো তাদের পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু তারা 1 দফার দাবিতে এখন আমরণ অনশন করছে, এবং তারা বলছেন যে এরপরে তারা রোড বিধান, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই। এই কর্মসূচির পরবর্তী অবস্থাও আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আর একটা পরমাণু যুদ্ধ যুক্তরাষ্ট্র রুখে দিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। বিস্তারিত জানবো রিপোর্টে। হটলাইনে আলোচনায় বসেছেন ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশনস বিভাগের প্রধানরা। সিদ্ধান্ত হয়েছে সীমান্তে সেনার সংখ্যা কমাবে দুপক্ষই। প্রায় 45 মিনিটের ওই বৈঠকের পর কোনো বিবৃতি দেয়নি কেউই। তবে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে আপাতত সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে সেনাবাহিনীও থাকবে, কিন্তু সংঘাত পরিস্থিতি সৃষ্টি না হলে তারা সামনে আসবে না। এছাড়া দুই দেশের সীমান্ত রেখায় 1 কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং 10 কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধ বিমান প্রবেশ করবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এদিকে 12ই মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর কাশ্মীর সীমান্তে ড্রোন দেখা গেছে আবারও। কাশ্মীরের সাম্বা শহরে ব্ল্যাকআউটের মধ্যে পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ভারত। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রতি মোদীর হুঁশিয়ারির সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ।
I take pride in that कि मैं लड़की वर्कर। পাকিস্তান সন্ত্রাসবাদের ভুক্তভোগী। ভারতই সবসময় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়। এবারের লড়াইয়ে ভারত পরাজিত হয়েছে বলে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী মোদি। তবে তিনি যে আলোচনার প্রস্তাব দিয়েছেন সেটা একটা ভালো দিক। এতে হয়তো উত্তেজনাটা থামবে। ওদিকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল ভারত ও পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে সেই আশঙ্কা দূর হয়েছে। আমরা একটি সম্ভাব্য পরমাণু সংঘাত থামিয়ে দিয়েছি। আমি মনে করি যদি সত্যি একটা যুদ্ধ শুরু হয়ে যেত তাহলে খুব খারাপ হতো, লাখ লাখ মানুষের মৃত্যু হতো। দুই দেশের উত্তেজনা প্রশমনে সবচেয়ে কার্যকর পথ হতে পারে বাণিজ্য। আমরা আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বিপুল হারে বাড়াতে চাই। উত্তেজনা থামান। যদি আপনারা থামেন তাহলে আমরা বাণিজ্য করতে পারবো, আর যদি আপনারা না থামেন আমরা কোনো ধরনের বাণিজ্যে যাব না। দুই দেশের উত্তেজনা থামার পর ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে ভারত, আর ভারতের জন্য আকাশসীমা আগেই খুলে দিয়েছিল পাকিস্তান। আফসানা শাওন, ৭১। এর আগে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদকে নির্মূলের কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কোনো পরমাণু হুমকিও ভারত সহ্য করবে না বলে হুঁশিয়ারি দেন। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর সন্ত্রাসীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে বাঁচতে হলে তাদের সন্ত্রাসের অবকাঠামো নির্মূল করতে হবে, কারণ সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না। মোদি আরও বলেন, তাদের সেনাবাহিনী সবসময় সতর্ক, কিন্তু নিউ নর্মাল পরিস্থিতি তৈরি করেছে সেনারা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে, তবে কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ছাড়া পাকিস্তানের সাথে কোনো আলোচনা নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। हम अपने तरीके से পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুড়িয়ে দিতেই ভারত হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদকে নির্মূল করতেই হবে। এক্ষেত্রে ভারত কোনো পরমাণু হুমকি সহ্য করবে না। পাকিস্তানের সাথে পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার আগ্রহই নেই আমাদের। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। ভারত ও পাকিস্তান আবারও যুদ্ধের কিনারা থেকে ফিরে এসেছে, কিন্তু পারমাণবিক শক্তিধর দুই দেশের এবারের ৪ দিনের সংঘর্ষের পেছনে ছিল অনেক নতুন দ্বন্দ্ব। অভ্যন্তরীণ উত্তেজনার নানা বিষয় এখনও অস্থিতিশীল রয়ে গেছে। এসব কারণে যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে পাওয়া যাচ্ছে না আত্মসংযমের ইঙ্গিত। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারত পাকিস্তানের এবারের সংঘাতে নতুন প্রজন্মের সামরিক প্রযুক্তির ব্যবহার আকাশপথের লড়াইয়ে চমকে দেওয়ার মতো উচ্চতায় নিয়ে গেছে। আধুনিক অস্ত্রে সজ্জিত ধারাবাহিক বিমান হামলা ও যুদ্ধবিমান বিধ্বংসী পাল্টা আঘাত এবারের সংঘর্ষের মঞ্চ প্রস্তুত করে দিয়েছে। এই সংঘাতে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সীমান্ত পেরিয়ে ভারত ও পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়ে। সরাসরি আঘাত হানে বিমান ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনায়। এতে দুপক্ষ থেকেই ভয়াবহ হুমকি সহ সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায়। বিপর্যয়ের চূড়ান্ত মুহূর্ত আসলে আন্তর্জাতিক কূটনীতির চাকা ঘুরতে শুরু করে। অতীতেও যা ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবে এবারের বৈশ্বিক প্রেক্ষাপট ছিল ভিন্ন। ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত পাকিস্তান সংঘাতের অনেকগুলোই শেষ পর্যন্ত থেমেছে বাইরের দেশের হস্তক্ষেপে। কারণ ভারত বা পাকিস্তান কোনো দেশেই উল্লেখযোগ্য সামরিক শিল্প কাঠামো নেই। ফলে বিদেশি অস্ত্র সরবরাহের ওপর দুই দেশের নির্ভরশীলতা থাকে, যাতে অনেক সময় আন্তর্জাতিক চাপ কার্যকর হয়। এবার দুপক্ষের অবস্থান আগের চেয়ে অনেক বেশি কঠোর ছিল। বিশেষ করে ভারত দেখাতে চেয়েছে পূর্ববর্তী সংঘাতগুলোর চেয়ে ভিন্ন কোনো ফলাফল আদায় করা সম্ভব কিনা। ভারত সরকারের মধ্যে এবার প্রবলভাবে একটি মনোভাব দেখা গেছে। সেটি হলো পাকিস্তান যেন এমন না মনে করে যে তারা সহজে পার পেয়ে যাবে বা পাল্টা জবাব দিতে পারবে। এটা নিঃসন্দেহে উত্তেজনা বৃদ্ধির একটি কারণ। দুই পক্ষই মনে করছে সংঘাত এমনভাবে শেষ হতে দেয়া যাবে না যাতে অন্য পক্ষ ভাবতে পারে তারা কোনোভাবে সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সংঘাতে ভারত আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক হিসেবে নিজেদের উপস্থাপন করতে চেয়েছে এবং সম্ভবত পাকিস্তানের সাথে নতুন এক পর্যায়ের প্রতিরোধ ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। তবে যেভাবে যুদ্ধের পরিস্থিতি এগিয়েছে তাতে প্রায়োগিক বা কৌশলগত স্তরে উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি।
আদৌ কোনো রাজনৈতিক বা কৌশলগত সুবিধা পাওয়া গেল কিনা সেটি আমরা ভারতের ভবিষ্যৎ ইতিহাসের উপর ছেড়ে দিয়েছি। এরপরও এর মাধ্যমে দুই দেশের মধ্যকার 6 বছরের তুলনামূলক এক শান্তিপূর্ণ পর্বের সমাপ্তি ঘটেছে, যেখানে ভারত পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন রেখে কাশ্মীরে সামরিকীকরণ আরও জোরদার করেছে। মাহফুজুর রহমান, ৭১। ভারতের পাঞ্জাবের অমৃতসরের 5টি গ্রামে ভেজাল মদ পান করে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সোমবার স্থানীয় সময় রাতে তারা ভেজাল মদ পানের কারণে এই হতাহতের ঘটনা ঘটে। অমৃতসরের ভাঙ্গালি, পাতালপুরি, মারারি, কালান সহ 5টি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। পুলিশ আরও জানায়, বমিসহ একাধিক অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পর 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিধ্বংসী ভূমিকম্পের পর দেশব্যাপী যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের শাসক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 22 জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আর অন্তত 50 জন। সোমবার বিরোধী বাহিনী নিয়ন্ত্রিত সাগাইং অঞ্চলের দেপাইন শহরের একটি স্কুলে এই হামলা হয়। নিহতদের সবাই ওই স্কুলের ছাত্র। বিমান হামলার কারণে ধ্বংসস্তূপে অনেকেই নিখোঁজ থাকতে পারে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর জান্তা সরকার 31 মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যাতে ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়। বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে একই রকম ঘোষণা এসেছিল, তবে এরপরও বিভিন্ন এলাকায় বিমান ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় 100। এতে করে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা 52,860 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 2,750 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগের পর মার্কিন ইসরায়েলি জিম্মি এডেন আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে, ফলে গাজায় যুদ্ধবিরতি, সীমান্ত পথ খুলে দেয়া এবং ফিলিস্তিনি জনগণের কাছে সহায়তা ও ত্রাণ পৌঁছানোর পথ উন্মুক্ত হবে বলে জানিয়েছেন তারা। নিজেদের সশস্ত্র সংগ্রাম বন্ধ করে সংগঠন বিলুপ্তের ঘোষণা দিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। সোমবার সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তুরস্কের সাথে পিকেকের 4 দশকের রক্তক্ষয়ী সংঘাত অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তার ঐতিহাসিক দায়িত্ব পূরণ করেছে এবং সশস্ত্র সংগ্রামের পথ পরিত্যাগের মাধ্যমে পিকেকের কাঠামো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। এতে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার। সোমবার স্থানীয় সময় রাতে এক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সংঘর্ষ শুরু হয় ত্রিপোলির সালাহ আল দিন এবং আবু সালিম এলাকায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শহরে বিভিন্ন জায়গায় গুলির শব্দ শোনা গেছে। এছাড়া স্টেবিলিটি সাপোর্ট অ্যাপারেটাস নামে পরিচিত এক আধা সামরিক বাহিনীর প্রধান আব্দুল গনি আল কিকলি নিহত হয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ার পর এই ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। আলোচিত পরমাণু প্রকল্পকে ঘিরে ইরানের প্রতিনিধিদের সাথে আলোচনার মধ্যেই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সামরিক বাহিনীর সমরাস্ত্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের সাথে সংশ্লিষ্ট 3 জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একটি প্রতিষ্ঠানের ওপর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা এই কর্মকর্তা ইরানের পরমাণু প্রকল্পের সাথে যুক্ত। হোয়াইট হাউস ও কাতারের রাজ পরিবারের মধ্যে একটি বিলাসবহুল বোয়িং 747-8 জেট বিমানের সম্ভাব্য হস্তান্তর নিয়ে আলোচনার খবর সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপহার হিসেবেই এই জেট বিমান দিতে যাচ্ছে কাতার।
তবে আলোচনার কেন্দ্রে থাকা এই বিমানটি সাময়িকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে দেওয়ার কথা ভাবছে কাতার। এ বিষয়ে ট্রাম্প বলেছেন, এ ধরনের একটি উপহার গ্রহণ করা হবে বোকামি। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। চলতি সপ্তাহে কাতার সহ মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মাঝে খবর এসেছে কাতারের কাছ থেকে উড়ন্ত প্রাসাদ পেতে যাচ্ছেন ট্রাম্প। বোয়িং 7478 জাম্বো জেট নামের বিমানটি উড়ন্ত প্রাসাদের চেয়ে কম কিছু নয়। কাতার সফরের সময় এই বিষয়ে পরিকল্পনা ঘোষণা করা হতে পারে। সবকিছু ঠিকমতো চললে এটি হবে মার্কিন সরকারের বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার। যদিও এই উপহার গ্রহণের বিষয়ে নৈতিকতা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির সরকারি কর্মকর্তারা কোনো রাজা, যুবরাজ বা বিদেশি রাষ্ট্র থেকে উপহার গ্রহণ করতে পারবেন না। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে সরকারের দুর্নীতি ঠেকানোর জন্য তৈরি করা আইনকে অবজ্ঞা করা হবে। তবে হোয়াইট হাউস ও আইন মন্ত্রণালয় মনে করছে উপহারটি বৈধ এবং কোনো ধরনের ঘুষ নয়। কোনো নির্দিষ্ট সুবিধা বা কাজের বিনিময়ে এটি নেওয়া হচ্ছে না। উপহারটিকে অসাংবিধানিক নয় বলে দাবি হোয়াইট হাউসের, কারণ এটি প্রথমে মার্কিন বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে, পরে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দেওয়া হবে, যার ফলে তিনি একজন বেসরকারি নাগরিক হিসেবেও এর ব্যবহার অব্যাহত রাখতে পারবেন। এই বিষয়ে বিরোধী দল ডেমোক্র্যাটের জ্যেষ্ঠ রাজনীতিবিদ চাক শুমার এক্সে দেয়া এক পোস্টে একটু ব্যঙ্গ করে লিখেছেন, কাতারের এই জেট বিমান ট্রাম্পের জন্য ঘুষ নয় বরং উপহার। তবে উপহার হিসেবে গ্রহণ করে পরবর্তীতে লাইব্রেরিতে যোগ করার বিষয়টিতে সবুজ সংকেত দিয়েছেন সরকারি আইনজীবীরা। তাদের মতে এতে মার্কিন সংবিধান লঙ্ঘনের কোনো সম্ভাবনা নেই। প্রচলিত আইন অনুযায়ী প্রতিরক্ষা দপ্তর এই উপহার গ্রহণ করতে পারে। চৈতি সরওয়ার, ৭১। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে আলোচনা করতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদের এই বৈঠক হতে পারে তুরস্কে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে কথা বলেছেন জেলেনস্কি। তবে রাশিয়া যদি ইউক্রেন ও তার মিত্রদের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলেও তিনি বৈঠকে যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি জেলেনস্কি।